আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই রাবিরুল বিডি। গত সপ্তাহে অনেকগুলো ক্রিকেটের সিরিজ এবং টুর্নামেন্ট আমরা দেখেছি এবং সেখান থেকে যদি আমরা বাছাই করে ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সপ্তাহে যেসব খেলা দেখেছি, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া টি-20 সিরিজ দেখেছি, আমরা অ্যাশেজ দেখছি, আমরা এখনো পর্যন্ত চলছে আইএল টি-20, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে এবং আন্ডার-19 এশিয়া কাপ এবং নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজটা আমরা শেষ হতে দেখেছি। আমরা এই গত সপ্তাহের ক্রিকেটের অ্যানালাইসিসের জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছে। গত সপ্তাহে তো আসলে ক্রিকেটের মানে সপ্তাহটাই ক্রিকেটের ছিল। আমরা যদি বলি যে মানে প্রত্যেকটা টিমই কোনো না কোনো জায়গায় খেলছে, ফ্র্যাঞ্চাইজি লিগে যেসব দলের খেলা হচ্ছে না তারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে। মানে এমন হয় না যে আমি বাসায় থাকলে যেটা হয় যে আমার টিভি স্ক্রিনে একটা খেলা চলে, আমার দুইটা ল্যাপটপে দুইটা খেলা চলে, আর ফোনে চাইলে আরও দুইটা খেলা চলে, মানে অ্যাট এ টাইম এত খেলা চলছে। তো আপনার কাছে গত সপ্তাহটা কেমন গেল? কাজের ব্যস্ততার মাঝে মাঝে ক্রিকেট তো সবসময় ফলো করা হয়, দেখতেই হচ্ছে। বাড়ি ফিরে যে খেলাগুলো অ্যাভেলেবেল থাকে সেটা দেখার চেষ্টা করি, আর যখন কাজে থাকি মোবাইলে তো স্ক্রলিং করা হয়, স্কোরগুলো দেখা হয়, তো বেশ এনজয় করেছি। তবে আমার কাছে মানে যে দুটো খেলা আমি খুব ডিপলি ফলো করেছি, একটা হচ্ছে আইএল টি-20 খেলাগুলো দেখা হয় যেহেতু রাতের বেলা বাড়ি ফিরে দেখা। অ্যাশেজ তো অবভিয়াসলি আপনার পছন্দের একটা। হ্যাঁ, অ্যাশেজ আমি ছোটবেলা থেকে অ্যাশেজ খুব নিয়মিত ফলো করি, আর সাউথ আফ্রিকা ইন্ডিয়ার টি-20 সিরিজটা মোটামুটি দেখা হয়েছে। আমরা আপনার দুইটা পছন্দের এবং সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে কথা বলবো। শুরুতে আমরা যদি বলি সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার টি-20 সিরিজ শেষ হয়েছে, একটা ম্যাচ অ্যাবেন্ডেন্ট ছিল এবং বাকি 4 ম্যাচের যেটা 4টা খেলা অনুষ্ঠিত হয়েছে, 4টাতে 3-1 ইন্ডিয়া জিতেছে। এবং আমরা এর আগে দুইটা এপিসোডেও বলছিলাম টেস্ট সিরিজে যে ধূসর ইন্ডিয়া থেকে আমরা ওয়ানডে এবং টি-20তে কিন্তু সেই আগের লড়াকু কিংবা যদি বলি যে ডোমিনেটেড একটা টিমকে আমরা দেখতে পেয়েছি। আপনার কাছে এই সিরিজটা ওভারঅল যদি সংক্ষেপে যদি বলেন। তার মধ্যে একটা মানে সারপ্রাইজিং ফ্যাক্ট, 4 টি-20টা অ্যাবান্ডেন্ট কেন হয়েছে দেখেছেন বোধহয়, যে বৃষ্টির জন্য না, কুয়াশার জন্য। তো মানে কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, পাকিস্তান এখনো কতটা ব্লেসড। আপনি কিছুদিন আগে আমরা দেখলাম যে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে ট্রাই সিরিজ হলো, এটা এখন থেকে মাস 1-1.5 আগে। তখনও শীতের একদম প্রপার একটা আমেজ ছিল। আমাদের দেশে এখনো ওইভাবে শীতের আমরা মানে আমেজটা খুঁজে পাচ্ছি না, শীতকে খুঁজছি আমরা। কনকনে শীত যেটা বুঝি এটা লাস্ট কয়েক বছর আমরা দেখিনি আসলে। তো বাংলাদেশের পরিবেশ আসলে কোথায় গিয়ে ঠেকেছে, মানে খেলার মাঝেও কিন্তু এই জিনিসটা দৃশ্যমান হচ্ছে। এখন যদি আসি টি-20 সিরিজটা, আসলে ইন্ডিয়ার মানে আসল যে রূপ আর কি আমরা বলতে পারি, চিরাচরিত রূপ, সেখানে তার অনেকটাই ফেরত এসেছেন। এবং এই সিরিজ থেকে যদি কি টেকআউটস আপনি বলতে চান, তাহলে আমার কাছে মনে হয় যে তিলক ভার্মার ব্যাটিং পারফরম্যান্স এবং হার্দিক পান্ডিয়ার কামব্যাক। মানে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত কামব্যাক করেছেন এবং ইন্ডিয়ার মানে টি-20 যে টাইটেলটা এটা ধরে রাখার ক্ষেত্রে সামনের বছর যে মিশনে নামবে দ্য মেন ইন ব্লু, সেই ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া খুব ক্রুশাল একটা রোল প্লে করতে যাচ্ছেন। একটা সময় তো ক্যাপ্টেন্সিও করতে দেখেছি আমরা পান্ডিয়াকে, এবং উনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন। গুজরাট টাইটান্সকে প্রথমবার এসে উনি শিরোপা জিতিয়েছিলেন, একদম মানে ইনঅগুরাল যে এডিশনটা ছিল গুজরাট টাইটান্সের, সেখানে তো হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন ছিলেন। এবং দ্য ওয়ে হি ব্যাটেড হার্দিক পান্ডিয়া, এবং বোলিংয়ে কিন্তু ডেওয়াল ব্রেভিসের লাস্ট টি-20তে যে উইকেটটা উনি নিয়েছেন, ওটা কিন্তু আসলে মানে টার্নিং পয়েন্ট ম্যাচের বলতে পারে। অনেকে বলবেন যে বুমরার, কুইন্টন ডিককের উইকেটটা, হ্যাঁ ওটার মাধ্যমে ইন্ডিয়া ম্যাচে কিছুটা কামব্যাক করেছে, কিন্তু ডেওয়াল ব্রেভিসের ডিসমিসালটা যে চতুরতার সাথে উনি একটু ব্যাক অফ দ্য লেন্থ বল করে ডেওয়াল ব্রেভিসকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বাউন্ডারি ক্লিয়ার করার জন্য। আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার ওই উইকেটটার মাধ্যমে আসলে ইন্ডিয়া ম্যাচে পুরোপুরি তাদের গ্রিপটা রিগেইন করে, এবং ওখান থেকে সাউথ আফ্রিকা আসলে আলটিমেটলি চোক করে, পুরোটা টোটালটা আসলে চেস ডাউন করতে পারে না, ডেসপাইট বিং ইন আ সুইটেবল পজিশন টু চেস ডাউন দ্য টোটাল। আমরা যদি তিলক ভার্মার কথা বলছিলাম, হার্দিক পান্ডিয়ার কথা বলছিলাম, এবং আপনি আপনার সঙ্গে একটু অ্যাড করতে চাই, আপনি বলছিলেন যে সামনে টি-20 নিয়ে তারা যে প্ল্যান করছে, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মার একটা বড় কন্ট্রিবিউশন থাকতে যাচ্ছে, কিন্তু ভাইস ক্যাপ্টেন কিন্তু নেই। শুভমান গিলকে কিন্তু মানে স্কোয়াডে কিন্তু রাখা হয়নি ইনজুরির কারণে, এবং আমরা বুমরাকেও দেখছি যে রিসেন্ট টাইমে প্রচুর ইনজুরির কারণে ওনাকে কিন্তু একটু ঘুরায় প্যাচে খেলানো হচ্ছে, একটু মানে গ্যাপ দিয়ে দিয়ে। তো আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়া ডমিনেট করে জিতলো, এখন যে স্কোরটা নিয়ে যাচ্ছে, এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে ঈশান কিষানকে কিন্তু 11-এ নেওয়া হয়েছে। আমরা জিতেশ শর্মাকে ড্রপ করতে দেখেছি, আমরা ড্রপ করতে দেখেছি আরও এইবারের স্কোয়াডে যারা ছিল তাদের মধ্যে থেকে কিন্তু আমরা শাহবাজকেও আমরা ড্রপ করতে দেখেছি। ওভারঅল টিমটা কেমন হলো? দেখেন ইন্ডিয়ান ক্রিকেট আসলে কতটা তাদের মানে ব্যাপ্তি পুরো দেশ জুড়ে, তার
একদম জলজান্ত উদাহরণ হচ্ছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এবার চ্যাম্পিয়ন হচ্ছে ঝাড়খণ্ড। মানে এই প্রদেশ একটা কখনো মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু আমরা কখনো ভাবিনি, এবং এই ঝাড়খণ্ডে কিন্তু ঈশান কিষান খেলেছেন এবং উনি দুর্দান্ত পারফর্ম করেছেন। ফাইনাল ম্যাচে হরিয়ানার এগেনস্টে ঝাড়খণ্ড 20 ওভারে 260 ঊর্ধ্ব একটা ইনিংস দাঁড়া করাতে সক্ষম হয়। তো এখান থেকে বোঝা যায় আসলে যে ইন্ডিয়ার টি-20 কালচারটা কতটা এনরিচড। তো যথার্থই ঈশান কিষানের ইনক্লুশন কিন্তু প্রাপ্যই ছিল, কারণ আমরা সবাই আইপিএল দেখি, কিন্তু ইন্ডিয়ার এই যে টি-20 পাইপলাইনটা এটা কিন্তু বেসিক্যালি বিল্ড আপ হয় হচ্ছে সৈয়দ মুশতাক আলী ট্রফি থেকে। তো প্রত্যেকবার আমরা দেখি মুম্বাইকে দেখি, মহারাষ্ট্রকে দেখি, তামিলনাড়ু দেখি, কর্ণাটকা দেখি, ইভেন বেঙ্গল, তারা মোরাললেস এই টুর্নামেন্টের নকআউট স্টেজগুলোতে থাকে। কিন্তু এবার হরিয়ানা এবং ঝাড়খণ্ড এই দুটো কিন্তু একদম আনকরা দল, তারা টাইটেল ক্লেম ওভাবে কখনো করে আসেনি বা এই ধরনের টুর্নামেন্টের লিগ স্টেজও ওইভাবে পার হয় না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেট গ্রো করছে এবং পারফর্ম করলে দলে থাকবে, পারফর্ম না করলে দলে থাকবে না। এটার বেসিসে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে লাস্ট এশিয়া কাপে ঋষভ পান্তকে এক্সক্লুড করা হয়েছে, জিতেশ শর্মাকে ইনক্লুড করা হয়েছে, ঈশান কিষান তখন অফ ফর্মে ছিলেন, বাদ পড়েছেন, ঘরোয়াতে পারফর্ম করেছেন, উনি আবার ডাক পেয়েছেন। সো দিস আর গুড সাইন্স ফর ইন্ডিয়ান ক্রিকেট। আমরা আপনার মানে ডিজায়ার দুইটা টপিক নিয়ে আলোচনা করার আগে আমি সংক্ষেপে একটু বলতে চাই যে আপনি বিগ ব্যাশে রিশাদের পারফরমেন্স কেমন দেখছেন? দুর্দান্ত। ঋষাদের একটা যেটা ল্যাকিংস ছিল যে রং আন বা গুগলি, এটা উনি ইনিশিয়ালি ওভাবে করতেন না। তো লাস্ট ম্যাচটা মেলবোর্ন রেনিগেটসের এগেনস্টে জ্যাক ফ্রেজার ম্যাকগারকে ডিসমিসালটা যদি আপনি দেখে থাকেন, ইট ওয়াজ আ প্রপার গুগলি। এবং এটা থেকে আসলে দিজ আর ইন্ডিকেশনস যে উনি ম্যাচিউরড হচ্ছেন অ্যাজ এ লেগ স্পিনার। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে বিপিএল না খেলে বিগ ব্যাশে ওনাকে খেলানো হচ্ছে বা এনওসি দেওয়া হয়েছে বিগ ব্যাশ খেলার জন্য। কজ আমরা বিপিএলেও কিন্তু রিশাদ হোসেনকে কখনো একটা টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ খেলতে দেখিনি। এটা এখন বাংলাদেশ থেকে যেই মানে ফ্র্যাঞ্চাইজির কোচগুলো রয়েছেন তারা বলেন টিম কম্বিনেশন হেন তেন নানা কথাবার্তা। ইভেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রিশাদ হোসেন যেবার খেলেছেন মাত্র 2 বা 3টা ম্যাচ খেলেছিলেন, এটা খুবই দুঃখজনক ছিল। সালাউদ্দিন স্যার যতই ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন না কেন, আপনি যদি বিগ ব্যাশের টিমগুলোতে দেখেন প্রত্যেকটা টিমে তারা 1 থেকে 2 জন করে লেগ স্পিনার খেলাচ্ছেন। মিচেল সোয়েবসন খেলছেন একটা টিমে, অ্যাডাম জাম্পা খেলছেন, শাদাব খান যিনি পাকিস্তান টিমে নিয়মিত মুখ নয় উনি কিন্তু রেগুলার বিগ ব্যাশে খেলছেন, রিশাদ হোসেন খেলছেন। সো বিগ ব্যাশে কিন্তু লেগ স্পিনারের একটা কদর সবসময় চলে আসছে এবং দ্যাটস ওয়াই আমরা অস্ট্রেলিয়া বলি, ইংল্যান্ড বলি, তারা কিন্তু সাবকন্টিনেন্টে এসে কিন্তু ইদানিং স্পিনটা খুব ভালো খেলছে। কেন খেলছে? যে তাদের ঘরোয়া ক্রিকেটে এই কালচারটা এখন ডেভেলপ করা হচ্ছে। আদিল রশিদকে আমরা খেলতে দেখছি। হ্যাঁ, বিগত সময় আদিল রশিদ খেলেছেন, উনি এবার আইএল টি-20তে খেলছেন। তো সব মিলে রিশাদ হোসেনের জন্য খুবই দুর্দান্ত একটা সুযোগ। টুর্নামেন্ট কেবল স্টার্ট হয়েছে, আই হোপ টুর্নামেন্ট যতটা প্রোগ্রেস করবে উইকেট আরেকটু টায়ার্ড হবে, কিছুটা ক্লান্ত হবে, সেক্ষেত্রে রিশাদ হোসেন আরও অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন। অ্যাশেজে আমরা 3টা ম্যাচ দেখেছি, প্রথম 2টা নিয়ে আসলে আলোচনা আমরা এর আগের এপিসোডগুলোতেও করেছি। যদি বলি যে অস্ট্রেলিয়ার ডোমিনেশনটা আমরা দেখতে পেয়েছি, ইংল্যান্ডকে আমরা টোটালি ওনাদের বাসবল বলেন কিংবা যে অ্যাপ্রোচে খেলেছে না কিনা ওটার আসলে আমরা দেখতে পাইনি, টোটালি এক পেশা ম্যাচ হয়েছে। আপনি প্রেডিক্ট করছিলেন যে নাথান লায়নকে আমরা অ্যাক্টিভলি দেখতে পাবো এবং তার একটা রেজাল্ট আমরা পাবো। আপনি ক্যাপ্টেনের কথাও বলছিলেন যে প্যাট কামিন্স আসবে, তারও একটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। আমরা দুটাই দেখেছি। সো এই প্রেডিকশনগুলো আপনি কোন সেন্সে কিভাবে করলেন? দেখেন, থার্ড টেস্টটা যে ভেন্যুতে মানে হলো আর কি, তো সেটা ভেন্যু অ্যানালাইসিস করে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি বা প্রিভিয়াস স্ট্যাটগুলো যদি দেখে থাকি, এই ধরনের টেস্ট ম্যাচগুলো আসলে বেসিক্যালি ডিসাইডেড হয় আপনার রেসপেক্টিভ টিমগুলোর সেকেন্ড ইনিংস। এবং ন্যাথান লিওন কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে ডেসপাইট চেসিং হিউজ টোটাল অফ 435, ইংল্যান্ড কিন্তু ম্যাচে ছিল যখন তাদের স্কোর ছিল 177.43, উইকেটে হ্যারি ব্রুক এবং জ্যাক ক্রলি দুজনই ওয়েল সেট ছিলেন। রান লাগতো 200 কিছুটা বেশি, 250 অ্যারাউন্ড 250 এরকম রান লাগতো, হাতে ছিল। এবং উইকেটে কিন্তু বোলারদের জন্য আহামরি কিছু ছিল না। সেই সময়ে ন্যাথান লিওন কিন্তু পরপর 3টে উইকেট তুলে নেন এবং এটাই কিন্তু আসলে ম্যাচের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্টস আমরা যদি বলতে পারি। হ্যারি ব্রুক উনি আসলে প্রিডিটারমাইন্ড একটা শট খেলেন। আমরা জানি যে ন্যাথান লিওন একজন কোয়ালিটি অফ স্পিনার, বাট ওনার ডেলিভারিগুলোতে ভ্যারিয়েশন কিন্তু খুবই কম, উনি কনভেনশনাল অফ স্পিনগুলোই করেন। তাহলে ওরকম একটা ডেলিভারিতে উনি এগেইনস্ট দ্য টার্ন শট কেন খেলতে গেলেন হ্যারি ব্রুক? আমি আসলে এটা বোধগম্য নয়। ওই মুহূর্তে ওই সময় কিন্তু ইংল্যান্ড ম্যাচে খুব ভালো মতো ছিল। ইংল্যান্ডের কিন্তু একটা চান্স এসেছিল 5th ডে শুরুতে, ন্যাথান লিওন কিন্তু ফাইন লেগে ফিল্ডিং করতে যে ওনার হ্যামস্ট্রিংয়ে ইনজুরি হয় এবং উনি কিন্তু
বাকিটা ম্যাচ আসলে বোলিং করতে পারেননি। ন্যাথান লিওন যদি বোলিং করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড আরো এতটা close হয়ে ফাইটও হয়তো দিতে পারতো না। তো যখন ন্যাথান লিওন রুলড আউট হয়ে গেলেন ওই ইনিংস থেকে, সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের আরো বড় সুযোগ ছিল। জেমি স্মিথ এবং উইল জ্যাক্স দুজনে কিন্তু উইকেটে খুব ভালো set হয়ে set গেছিলেন। ছিলেন। তো সেই জায়গা থেকে জেমি স্মিথ মিচ স্টার্কের একটা বলে একদম লফটেড একটা শট খেলতে গেলেন, তখন ইংল্যান্ডের 150 রানের মতো দরকার ছিল। তখন কিন্তু ম্যাচে ইংল্যান্ড খুব ভালো মতো 50-50 ছিল। তা আমি যদি বলি যে পুরাটা টেস্ট ম্যাচ সিনারিওতে ক্রিটিক্যাল টার্নিং পয়েন্টগুলো কি কি, প্রথমে আমি আসবো অ্যালেক্স কেয়ারির ডিসিশনটা, যেটা স্নিকোমিটারে নট আউট আসে, এটা নিয়ে বিতর্ক রয়েছে। সিমিলারলি সেকেন্ড ইনিংসে ইংল্যান্ডের ফার্স্ট ইনিংস যেটা জেমি স্মিথের কট বিহাইন্ড প্যাট কামিন্সের ডেলিভারিতে, ওটাও বিতর্কিত সিদ্ধান্ত ছিল। এই দুটো সিদ্ধান্ত। তারপরে ইংল্যান্ডের সেকেন্ড ইনিংস ব্যাটিং ইনিংসে হ্যারি ব্রুকের রিভার্স সুইপ 3 নম্বর, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জেমি স্মিথের এই এয়ারবর্ন শটটা খেলা। এই 4টা ইভেন্ট কিন্তু আসলে পুরোটা টেস্ট ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আমরা যদি একটু টপ প্লেয়ারের কথা বলি সেক্ষেত্রে স্টাকের কথা বলতেই হয়। তিনি 3 টেস্টে 11 যদি বলি যে 22টা উইকেট নিয়েছেন। ওনার ধারের কাছে ইনফ্যাক্ট আর কেউ নেই। কার্সের হচ্ছে 14টা উইকেট। তবে প্যাট কামিন্স দুর্দান্ত ওপেন করেছে, এবং এই জাতীয় উইকেটগুলোতে যেটা হয় যে আপনার এফোর্টটা অনেকটা রিকোয়ার্ড। মিচ স্টার্ক কিন্তু অনেকটা সুইং ডিপেন্ডেন্ট বোলার, বাট প্যাট কামিন্স কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং বোলার। আপনি যদি দেখবেন যে উনি কিন্তু ব্যাটারদের উইকেটগুলো প্রাইস আউট করেন। জো রুটের ফার্স্ট ইনিংসের ডিসমিসালটা দেখেন, উনি কিন্তু বিভিন্ন লেন্থে জো রুটকে খেলিয়েছেন, মাথা খাটিয়ে বোলিংগুলো করেছেন, পরবর্তীতে ডিসমিসালটা করতে পেরেছেন। সেকেন্ড ইনিংসেও কিন্তু বেশ কিছু ক্রুশাল ডিসমিসাল প্যাট কামিন্স করেছেন। তো প্যাট কামিন্সের ইনক্লুশন যদি না হতো, আমার মনে হয় ইংল্যান্ড সিরিজে টিকে থাকতো, 2-1 হয়তো স্কোর লাইন থাকতো। তো প্যাট কামিন্স সেখানে একটা মেজর রোল প্লে করেছেন। প্রতীক ভাই, আইএল টি20 আপনি ফলো করছেন এবং আপনার যদি বলি রিসেন্ট টাইমে একটা ভালো সময় দিচ্ছেন এটার পিছনে, কারণ আমরা এর আগের এপিসোডগুলো নিয়েও বলেছি যে পুরো ওয়ার্ল্ডের যত মানে কি প্লেয়ার এই টি20-র জামানায় সবাই কিন্তু আইএল টি20 খেলছে। বিগ ব্যাশ এবং এই দুইটা খুব মানে যদি বলি চার্মিং দুইটা টুর্নামেন্ট হচ্ছে। আপনার কাছে আইএল টি20তে আমরা যদি বলি বাংলাদেশের তাসকিন আহমেদের পারফরমেন্স, সাকিব আল হাসানের পারফরমেন্স এবং মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স, এই 3 জনের সাথে এখনকার স্ট্যাটাসটা জানতে চাই। সাকিব আল হাসান তো আসলে ওভাবে সুযোগ পাননি এবারকার আইএল টি20তে। প্রথম ম্যাচে ব্যাট হাতে উনি বেশ ডিসেন্ট পারফর্ম করেন, বল হাতে ছন্দে আসতে কিছুটা সময় লেগেছে, এবং লাস্ট যে ম্যাচটা ছিল ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে, ওখানে কিন্তু সাকিব আল হাসান তার জাত চিনিয়েছেন, এবং ফাকার জামান এবং স্যাম কারান দুটো খুবই ক্রুশাল উইকেট উনি পিক করেছেন। এবং আমি এই কথাটা সবসময় বলে আসি যে বামহাতি ব্যাটারদের বিরুদ্ধে বিং আ লেফট আর্ম অর্থোডক্স বোলার সাকিব আল হাসান কিন্তু সবসময় অনেক সফল, এবং রাউন্ড দ্য উইকেট থেকে ওনার যে বোলিং অ্যাবিলিটি, এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি। আমার নিজের প্ল্যাটফর্মেও সাকিব আল হাসানকে আমি অনেক প্রেস করেছি তার এই রোলটা প্লে করার জন্য। তো লাস্ট ম্যাচে ফাকার জামান এবং স্যাম কারান দুজনের উইকেটটাই কিন্তু উনি রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করে নিয়েছেন। তো মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস তারা কিন্তু ম্যাচটাও খুব ইজিলি জয়লাভ করেছেন, এবং সাকিব আল হাসান কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। মোস্তাফিজুর রহমান উনি তার সর্বশেষ যে ম্যাচ গালফ জায়ান্টসের বিরুদ্ধে, সেখানেও কিন্তু উনি একটা ওভারে 3টা উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, এবং 3টা উইকেট কার নিয়েছেন? জেমস ভিন্স, ওমার জাই অ্যান্ড শন ডিকসন। সো মোস্তাফিজুর রহমানও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তার আগে ম্যাচটাতে তাসকিন আহমেদ উনিও কিন্তু বেশ ভালোই করেছেন। সো বাংলাদেশি ক্রিকেটাররা আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজি লিগে কিছুটা পরিচিত হচ্ছেন, এবং তারা তাদের নামের প্রতি সুবিচারও করছেন, এটা খুব ভালো একটা সাইন। পাশাপাশি যদি বলতে চাই যে ডেজার্ট ভাইপার্স আইএল টি20তে তারা অলরেডি কোয়ালিফাইড, এবং এমআই এমিরেটস তারা কিন্তু পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে রয়েছেন। পাশাপাশি গালফ জায়ান্টস এবং দুবাই ক্যাপিটালস এই দুজন হয়তো টপ 4-এ যাবে। তো মোটামুটি বেশ ভালোই চলছে। তাসকিনের টিমটা মনে হয় শারজাহ ওয়ারিয়র্স তারা এলিমিনেটেড হয়ে গিয়েছে। তো তাসকিন আহমেদ এখন ব্যাক করবেন, ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন, এটাই আমরা আশা করব। ঠিক আছে, আমরা যদি এখন ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে চাই। আমরা একটা টেস্টে কিন্তু দেখেছি ওয়েস্ট ইন্ডিজে খুব লড়াকুভাবে ড্র করতে কেমার রোচ এবং গ্রেভসের। এরপরে কিন্তু ঘুরে ফিরে আমরা আবার সেই আগের ওয়েস্ট ইন্ডিজকে ঘুরে ফিরে দেখছি। আপনার কাছে টোটাল যদি সিরিজে যেটা আমরা দেখেছি 2-0 যেটা মানে নিউজিল্যান্ড জিতেছে, আপনার কাছে ওভারঅল সিরিজ নিয়ে যদি জানতে চাই। দেখেন, থার্ড টেস্টে
ওয়েস্ট ইন্ডিজ যখন মানে পাহাড় সম টোটালের বিরুদ্ধে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ডের দাঁড় করানো, অ্যাট দ্য এন্ড অফ ডে 2 তারা কিন্তু বেশ ভালো একটা স্টার্ট করেছিল ক্যাম্বেল এবং ব্র্যান্ডন কিং এর মাধ্যমে সেঞ্চুরি রানের একটা পার্টনারশিপ ছিল। তো সেখান থেকে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো ড্র হলেও হতে পারে। ইভেন বাই দ্য এন্ড অফ 4th ডে ওয়েস্ট ইন্ডিজ ছিল 43 ফর নো লস। সেখান থেকে আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো 5th ডেটা তারা খুব ইজিলি পার করে দিবে, কিন্তু আসলে 100+ একটা রানে যে অল আউট হবে All out এটা হয়ে আসলে গেছে। কারোর কাছে মানে আমরা যদি বলি ফার্স্টের 3 জনের 2 জন হচ্ছে ডাবল ডিজিট করার পর থেকে কিন্তু ঘুরে ফিরে সব ফোন নাম্বার। তো এরকম হয় মাঝে মাঝে যখন আপনি খুবই ডিফেন্সিভ মাইন্ডসেটে যাবেন, যেহেতু টোটালটা অনেক বেশি ছিল, এটা চেস ডাউন করার কোনো উপায় ছিল না। ইংল্যান্ড হলে হয়তো ট্রাই করে দেখতে পারতো। তো যেহেতু ওয়েস্ট ইন্ডিজ তারা চেয়েছে যে ম্যাচটা সেভ করতে, লাইক দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ, এবং এখানে জ্যাকব ডাফি এবং আজাজ প্যাটেল যথাক্রমে 5 এবং 3 উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপটা আসলে গুড়িয়ে দিয়েছে। এবং এখানে আসলে আপনার ওয়েস্ট ইন্ডিজকে ক্রিটিসাইজ করার খুব একটা অপশন নেই। আমার মনে হয় তারা তাদের অ্যাভেলেবল রিসোর্স অনুযায়ী যতটুকু পারফর্ম করার তারা এটা করেছে। স্কোরলাইন হয়তো 2-0 সাজেস্ট করতে পারে, বাট আপনি যদি দেখেন ইন প্যাচেস 3টা টেস্ট ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মোরাললেস ম্যাচে ছিল। ফার্স্ট এবং থার্ড টেস্টে আমরা বেশি বেশ দেখেছি, ভালো দেখেছি ভালো পারফরম্যান্স। সেকেন্ড ইনিংস টেস্টেও প্রথম ইনিংস শেষে কিন্তু খুব একটা বেশি পার্থক্য ছিল না। তো 60+ রানের একটা গ্যাপ ছিল আর কি। তো ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ইনিংসে আসলে যা ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, এবং এটা হয় যে ধরেন আপনি দুটো টিমের মধ্যে যদি ক্লাসে পার্থক্য থাকে, তাদের অ্যাবিলিটিতে পার্থক্য থাকে, বেসিক ডিফারেন্সটা আপনার সেকেন্ড ইনিংসেই ক্রিয়েট হয়। টেম্পারমেন্টের একটা ইস্যু থাকে, আপনার লুপ হোলগুলো একটু বেশি এক্সপোজড হয়ে যায়। তো এটা অনুমেয় ছিল, বাট ওয়েস্ট ইন্ডিজ যে পারফর্ম করেছে এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমার মনে হয় ফার্স্ট টেস্ট ম্যাচের পারফরমেন্সটা তাদের জন্য একটা মোটিভেশন হয়ে থাকবে, এবং তাদের এই সিরিজ থেকে অবশ্যই জাস্টিন গিবস একটা বাড়তি প্রাপ্তি। তো আশা করব যে জাস্টিন গিবস তার এই গুড ফর্মটা কন্টিনিউ করবেন এবং ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য টপ অলরাউন্ডার্স হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আমরা এই আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি একটা কষ্টের কথা দিয়ে। আমরা আন্ডার-19 যে এশিয়া কাপটা দেখলাম, সেখানে আসলে শুরু থেকে যেভাবে বাংলাদেশ পারফর্ম করছিল, আমরাও এটা নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশ ফাইনালে খেলা উচিত, কিংবা ফাইনালে ট্রফি ক্লেম করার মতো একটা টিম হিসেবে খেলছে বাংলাদেশ। সেখানে পাকিস্তানের সঙ্গে সেমিতে হেরে বাংলাদেশ বাদ পড়ে, এবং ফাইনালে পাকিস্তান ভারতের সেই দ্বৈরথ এবং পাকিস্তান চ্যাম্পিয়ন। ওভারঅল যদি আন্ডার-19 যে এশিয়া কাপটা নিয়ে যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে পাকিস্তান কেন জানি মানে সেমিফাইনালে এসে তাদের একটা অন্যরকম চেহারা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ফাইনালে মিনহাসের দুর্দান্ত ইনিংস ভারতকে কিন্তু তার উড়িয়ে দিয়েছে 191 রানে একবারে। এটা কিন্তু একদমই অনুমেয় ছিল না। আর যদি ফাইনালটা দিয়ে আমি আসি, পরে বাংলাদেশের কথা আমি ব্যাক করছি। ইন্ডিয়ান যে ব্যাটিং লাইনআপটা ছিল এবার আন্ডার-19-এ, এটা অনেকটা ইংল্যান্ডের ব্যাসবল অ্যাপ্রোচের মতো আমার তাদের খেলাটা মনে হয়েছে। বিশেষ করে টপ অফ দি অর্ডার সূর্যবংশী, আয়ুষ মাত্রে এবং জর্জ, এই তিনজন তাদের টপ অর্ডার ব্যাটার, তিনজনই অতিরিক্ত মারমুখী আমার মনে হয়েছে। এটা 50 ওভার ক্রিকেটের সাথে খুব একটা যায় না। তো আসলে এটাই হয়েছে। উইকেটটা কিন্তু খুবই ট্রু ছিল। 348 রান চেস ডাউন করার ক্ষেত্রে শুরুতে যতটা মারমুখী ব্যাটিং করেছে ইন্ডিয়া, এবং আয়ুষ মাত্রে এবং সূর্যবংশী, তারা দুজনেই আইপিএলে খেলেন, একজন রাজস্থান একজন চেন্নাই সুপার কিংসে। প্রতিটা বলই যেন 6 মারতে হবে। এইভাবে আপনি এত বড় টোটাল চেস ডাউন করতে পারবেন না 50 ওভার ক্রিকেটে। এবং ইন্ডিয়া কিন্তু আসলে আলটিমেটলি টাইটেলটা ক্লেইমও করতে পারলো না। আমার মনে হয় স্কোয়াড সিলেকশনে কিছু ধৈর্যশীল ব্যাটার তারা ইনক্লুড করতে পারতেন। হ্যাঁ, এখন আসে বাংলাদেশের কথায়। বাংলাদেশের এই টিমটা খুব বেশি জাওয়াদ আবরার এবং বোলিংয়ে ইকবাল হোসেন ইমন, এই দুজনের উপর ডিপেন্ডেন্ট ছিলেন। জাওয়াদ আবরার তো আপনাকে প্রতিদিন খেলে দিবে না। আজিজুল হাকিম তামিমকে নিয়ে অনেক কথা হয়েছে, বাট উনি কিন্তু পুরোটা টুর্নামেন্ট জুড়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বাট উনি আসলে ওই ক্লাসে বিলং করেন কিনা এটা নিয়ে আমার একটা প্রশ্নের জায়গা রয়েছে। কজ বাংলাদেশের যত সুপারস্টার রয়েছেন তাদের পারফরমেন্স আন্ডার-19 লেভেল পর্যন্ত কিন্তু খুব ধারাবাহিক ছিল। সেখানে কিন্তু আমরা আজিজুল হাকিমের পারফরমেন্স আন্ডার-19 অধারাবাহিক দেখছি। তো উনি আসলে এখান থেকে কতদূর কি করতে পারবেন, আমাদের সার্ভ করতে পারবেন, এটা একটা প্রশ্নের জায়গা থাকছে। এখন আপনি যদি খুব পজিটিভ মানে ফিউ পজিটিভস এখান থেকে নেওয়ার কথা বলেন, তাহলে অবশ্যই জাওয়াদ আবরারের ব্যাটিং এটা একটা পজিটিভ হয়ে থাকবে। ইকবাল হোসেন ইমন উনি তো দুর্দান্ত ফাস্ট বোলিং করে থাকেন, ব্যাট হাতে লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন। পাশাপাশি আমাদের অলরাউন্ডার রয়েছেন রিজান হোসেন এবং কালিম সিদ্দিকী মিডল অর্ডার ব্যাটার, উনি তার জাত কিছুটা চিনেছেন হয়ে থাকবে আমাদের। হ্যাঁ, তো এই কয়টা প্লেয়ার হয়তো আমাদের পজিটিভ হয়ে থাকবে। বাদ বাকি কথা যদি চিন্তা করি, সেমিফাইনালটা যখন পাকিস্তানের সাথে ঠিক হলো তখন কিন্তু আমি আশা করেছিলাম যে বাংলাদেশ খুব ইজিলি ফাইনাল খেলবে। এই জায়গা থেকে বাংলাদেশের পারফরমেন্স আমার কাছে কিছুটা হতাশাজনক মনে হয়েছে। আপনি বলতে পারেন যে
বৃষ্টির পরে 27 ওভারের খেলা টস হেরে বাংলাদেশ ব্যাট করে, সেখানে বাংলাদেশ কিছুটা সারকামস্পেক্ট হতে পারতো, প্রথম কয়েকটা ওভার নিজেদেরকে ধরে খেলে পরে তারা অ্যাক্সেলারেট করতে পারতো, কিন্তু ওই অ্যাপ্রোচ আমি তাদের মধ্যে দেখিনি। তো আপনি একটা কোয়ালিটি সাইড তখনই হবেন যখন আপনি বিভিন্ন কন্ডিশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন, এলস আপনি কখনো একটা শিরোপা জিততে পারবেন না, সেটাই হয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে, আপনার মানে এক্সপেকটেশন কি থাকছে? এক্সপেকটেশন বিগত আসরগুলোতে আমরা প্রতিবারই আশা করেছি বিপিএল খুব অন্যরকম হবে, ওই শুরু হওয়ার পর একই অভিযোগগুলো দেখতে পেরেছি আমরা। তো এবার যেহেতু আইএল টি20 শেষ হয়ে যাচ্ছে আর বিগ ব্যাশ চলছে, বাট ওখানে খুব বেশি বিদেশি খেলে না, একটা টিমে মাত্র 2 জন করে খেলে, সো কোয়ালিটি ফরেনার্স এবার আমরা পাবো। আমি আশা করছি যাদেরকে সাইন ইন করা হয়েছে তারা শেষমেশ আসবেন, এটা আমি আশা করছি। এবং যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলো 5 মাসের এবার চুক্তিতে গিয়েছে, তো আমার মনে হয় এবার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে, একটা ফ্যান বেস ক্রিয়েট হবে, সেক্ষেত্রে বিপিএলটা আরো বেশি ফ্রুটফুল মনে হবে। একটা অপ্রাপ্তি থেকেই যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলা, আমার মনে হয় যখন এটা প্রপারলি চালু করা যাবে তখন বিপিএল আসলে আমরা বলতে পারি যে পৃথিবীর নাম করা কয়েকটা লিগের পাশে নাম লেখাতে পারবে। আমরা আশা করি বিপিএল ভালো হোক এবং আগামী সপ্তাহটাও যে ক্রিকেটগুলো হচ্ছে সেগুলো অনেক বেশি কম্পিটিটিভ হোক, দর্শকরা উপভোগ করুক, এইভাবে আজকে শেষ করছি। দর্শক, আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই সপ্তাহের খেলাধুলার এবং তার বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।